তপু বর্মন খেলবেন, হি ওয়াজ আনফিট, তারেক কাজী ওয়াজ আনফিট, সাদউদ্দিন একদিকে খেলছেন, রাইট ব্যাকে আরেকজন খেলছেন। এই যে একটা ডিফেন্সের টালমাটাল সিচুয়েশন, এবং আমরা দেখেছি 4টা গোল হংকং করেছে, তার মধ্যে 2টো গোল তো বাংলাদেশই অ্যাসিস্ট করে দিয়েছে, সুন্দর করে সামনে বাড়িয়ে দিয়েছে যেন গোল করতে পারে। এই যে এখন ডিফেন্সটাকে নতুন করে সাজাতে হবে, হাতে তো অপশন নেই কাবরেরার, খুব বেশি অপশন নেই। তপু ফিরবেন, তিনি মোটামুটি ফিট হয়ে গেছেন। তো তপুর সাথে তারিক কাজীর কম্বিনেশনটা কিন্তু অনেকদিন ধরে বাংলাদেশ জাতীয় দল দেখছে। আবার এই দুজন ঘরোয়া ফুটবলে কিংসের হয়ে একসাথে কিন্তু স্টার্ট করেন না, দেখা যায় একজন বিদেশিকে খেলানো হয়, তপু কাজীর যে কোনো একজন খেলেন। তো আপনি ঘরোয়া ফুটবলে যখন দুজন একই ক্লাবে থেকেও একসাথে স্টার্ট করতে পারেন না, সেটার একটা রসায়নের সমস্যা তো আসলে মূল ম্যাচে বা জাতীয় দলের খেলাতে আপনি দেখতে পারবেনই। ডান দিকে তাজউদ্দিন ভালো করেছেন, সাদউদ্দিনকে নিয়ে অনেক কথা হচ্ছে যে এভারটনের অ্যাসিস্টটা তার দু পায়ের ফাঁক গলে গেছে। অ্যান্ড ফুটবলে এই ঘটনা হরহামেশা হয়। ওই ম্যাচটাতে ওই একটা ভুল ছাড়া সাদ কিন্তু খুব বেশি ভুল করেনি। এখন আপনি বলতে পারেন যে জায়ানকে কেন ক্যাবরেরা খেলা নেই, জায়ান শেষ 20 মিনিট খেলেছেন, হি ওয়াজ আউটস্ট্যান্ডিং। তার প্রথম ম্যাচ, ডেবিউ ম্যাচ, কেউ এটা বুঝতে পারবে না। যে ধরনের স্পেস হংকংয়ের ডিফেন্ডাররা বন্ধ করে দিয়েছিল, সেখান থেকেও তিনি স্পেস ক্রিয়েট করেছেন এবং ক্রসগুলো করতে সক্ষম হয়েছেন। এখন জায়ানের যে কোনো লেফট ব্যাক বা রাইট ব্যাকের ক্ষেত্রেই তার দুটো অ্যাট্রিবিউট থাকে, তিনি অ্যাটাকে কেমন, তিনি ডিফেন্সে কেমন। ক্যাবরেরা কিন্তু চেয়েছেন যে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ আগে বুঝুক যে হংকংয়ের শক্তিমত্তাটা কোন জায়গায়। হংকং এভারটনকে দিয়ে রাইট সাইড দিয়েই অ্যাটাকটা করবেন। সেক্ষেত্রে জায়ান যদি ওভারল্যাপ করে ওপরে উঠে যান, তিনি কিন্তু একটা ডেবিউ ম্যাচ খেলছেন বা খুব বেশি এক্সপিরিয়েন্স ফুটবলার না, তিনি যখন নেমে আসবেন সেই সময়টায় এভারটন কিন্তু ওই দুর্বলতাটা কাজে লাগাবে। সে কারণেই সাদকে নির্দেশনা দেওয়া হয়েছিল যে খুব বেশি ওপরে ওঠার দরকার নাই। কিন্তু যখন বাংলাদেশ 3-1 গোলে পিছিয়ে গেছে, তখন জায়ানকে মাঠে নামাতেই হয়েছে। তখন আর আপনি গোল হজম করছেন কিনা সেটা ভাবনার বিষয় ছিল না।